কারেজের অত্যন্ত অভাব, কনফিডেন্স ল্যাক করবে, এগুলো থাকে যদি মূলাধার চক্র ড্যামেজ হয়। আবার দেখা গেল কারোর ক্ষেত্রে কারেজ অত্যধিক বেশি, মানে ভীষণ কারেজ, ওভার কনফিডেন্ট যে আমি ঠিক করে দেবো, বার করে দেবো, কিন্তু কাজের জায়গায় গিয়ে সে কাজটা কিন্তু করতে পারে না। কিন্তু কনফিডেন্স ভীষণ, বিশাল কনফিডেন্স, কিন্তু কাজটা কিন্তু লাস্টে গিয়ে নষ্ট করে, ঘাঁটে। তাদেরও কিন্তু মূলাধার চক্র ওভার অ্যাক্টিভেট হওয়ার জন্য ক্ষতিকারক। নমস্কার, আপনারা অনেকে আমাকে বাস্তু দেখান এবং বাস্তুর বিভিন্ন অনুষ্ঠান আমার ইউটিউব চ্যানেলে দেখেছেন এবং ফেসবুকেও দেখেছেন। সেখান থেকে একটা ধারণা পেয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। যেমন আমি বলি যে বাড়ির সিঁড়ি কোথায় হবে বা বাড়ির কোথায় এন্ট্রেন্স হবে, এগুলোর উপর ভীষণ মাত্রায় আমাদের কেরিয়ার, দাম্পত্য জীবন, কর্মজীবন এগুলো ডিপেন্ড করে। প্রত্যেকের জন্যই একই নিয়মে একই জায়গায় যে সিঁড়ি হবে তা কিন্তু নয়। এটা ডিপেন্ড করে সেই বাড়ির মেন আর্নিং মেম্বার কে। কিন্তু জেনারেল কিছু ফ্যাক্টর আছে, যেমন উত্তর দিকে যদি টয়লেট থাকে বা রান্নাঘর থাকে তাহলে ক্যারিয়ারে বাধা আসে, এবং উত্তর দিকে যদি রান্নাঘর থাকে তাহলে পড়াশোনার দিকটাও ডিস্টার্ব করে। যদি দেখা যায় উত্তর পূর্বে সিঁড়ি থাকে বা উত্তর পূর্বে টয়লেট থাকে, নানাবিধ জীবনে বাধা বিপত্তি আসে, টেনশন, অ্যাংজাইটি আসে। দক্ষিণ পূর্বে বা দক্ষিণ পশ্চিমে টয়লেট থাকতে নেই, এটা ক্ষতিকারক। কিন্তু এটা হচ্ছে জেনারেল রুল, কিন্তু হরোস্কোপ ওয়াইজও বিভিন্ন রকম ক্ষেত্র নির্মিত হয়, কারণ সবার জন্যই নির্দিষ্ট দিকে সিঁড়ি, নির্দিষ্ট দিকে এন্ট্রেন্স, নির্দিষ্ট দিকে রান্নাঘর সবার জন্যই করলে ভালো হবে তা কিন্তু নয়। ফলে বিভিন্ন দিকে এন্ট্রেন্স, বিভিন্ন দিকে রান্নাঘর থাকার কারণে সেগুলো এফেক্ট করে। আবার এগুলো আবার বয়সও আছে, মানে কোনো দেখা যাবে 1 থেকে 16 বছর অবধি যে গ্রহের ইনফ্লুয়েন্স থাকে, 17 থেকে 32 অবধি হয়তো অন্য গ্রহের ইনফ্লুয়েন্স, আবার 33 থেকে 40 অবধি অন্য গ্রহের ইনফ্লুয়েন্স, 41 থেকে 48 অবধি আর একটা অন্য গ্রহের ইনফ্লুয়েন্স। সেই অনুযায়ী যে বাড়িটা একসময় সাপোর্ট দিচ্ছিল, ওই 41 বছর বয়স পড়ার পর থেকে ঝামেলা শুরু হলো, 43-40 থেকে ঝামেলা বেড়ে গেল, এগুলোও কিন্তু হয়। বা যে বাড়িটা ছোটোবেলা থেকে থেকেছি, 33 বছর 34 বছর অবধি ভালো চলছে, 35 বছর পা দেওয়ার পর থেকে ঝামেলা শুরু হলো। তখন এগুলো গ্রহদের ইম্প্যাক্ট থাকে বিভিন্ন বয়সে। এছাড়াও আমাদের যে দশা চলে, সেই দশার একটা বিরাট বড় ইম্প্যাক্ট থাকে, অন্তর্দশা ইম্প্যাক্ট ভীষণ থাকে। এবং আমরা মাঝে মাঝে অনেক সময় জেনে হোক না জেনে হোক বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসকে সরিয়ে ফেলি। হয়তো খাটকে সরিয়ে ফেললাম, খাট শুক্র গ্রহকে নিয়ন্ত্রণ করে। আপনার হরোস্কোপে শুক্র কোথায়, সেই শুক্র অনুযায়ী খাটটা, মানে যেখানে ঘুমাবেন, ঘুমানোর যে জায়গাটা, সেটা ভীষণ মাত্রায় ইম্পর্টেন্ট। বা আপনি আয়না রেখেছেন, আয়নাটাও শুক্র এবং সঙ্গে চন্দ্র এবং বুধ কোথায় আছে সেই অনুযায়ী কিন্তু সেটার ইম্প্যাক্ট তৈরি হয়। এবং আপনি দেখা গেল কোনো একটা বিশেষ সার্টেন দশার চেঞ্জের জন্য আপনি ইচ্ছা করে প্রকৃতির নিয়মে আপনি আয়নাটা চেঞ্জ করলেন, আয়নাটা চেঞ্জ করার 6 মাস পর থেকে একটু একটু করে প্রবলেম আসতে আরম্ভ করছে, আপনি ধরতেই পারলেন না। বা বিশেষ সময় আপনি হঠাৎ করে একটা দেওয়ালে বিশেষ কালার করলেন, বিশেষ টেক্সচার করলেন, বিশেষ কিছু প্রিন্টিং আনলেন, সেগুলো দেওয়ালে দিয়ে দিলেন, আলমারি রেখে দিলেন, আলমারির কালারটা, আলমারির মধ্যে কী কী রেখেছেন ভীষণ মাত্রা ইম্পর্টেন্ট। সেগুলোর জন্য নানা রকম কিন্তু ডিসব্যালেন্স হয়। এইগুলো সম্পূর্ণভাবে কোনো বাস্তুবিদকে বা জ্যোতিষীকে দিয়ে ওভার ফোনে বা চেম্বারে এসে সম্পূর্ণ খতিয়ে দেখা সম্ভব নয়। সেখানে বাস্তু ভিজিট করতে হয়। এবার বাস্তু ভিজিটে আমি যাদের যাই, অনেক অর্থের খরচ, সবাই সেই খরচা বহন করতে পারেন না। আবার কোনো জায়গায় আমি দেখেছি, কাউকে বলছি যে আপনার এই জায়গায় দরজাটা ফেভারেবল নয়, খুব খারাপ, দরজাটা এই মুহূর্তে ভাঙলে ক্ষতি হবে এটাও দেখছি। কারণ সবসময় যে ভাঙলে উপকার হয় তা নয়। আমি দেখেছি যে বাথরুম ভেঙে অন্য জায়গায় চেঞ্জ করেছে, বিশেষ নির্দিষ্ট নিয়ম, কিছু জ্যোতিষীয় বাস্তুগত নিয়ম থাকে, সেগুলো না জেনে যে মুহূর্তে রান্নাঘরটি বা টয়লেটটি ভাঙলেন বা সিঁড়ি ভাঙলেন, তার 2 মাসের মধ্যে বড় ক্ষতি হয়ে গেল। এরকম কিন্তু দেখা যায়। তার টাইম আছে কখন সেটা করতে হয়, বা সবার জন্য সেটা প্রযোজ্যও নয়। এক একটা দশা চলে 16 বছর ধরে, 16 বছর ধরে তার সিঁড়ি ভাঙা যাবেই না, টয়লেট ভাঙা যাবেই না, ছাদ ভাঙা যাবেই না। এরকম বহু নিয়ম আছে, কারণ করার পরেই 6 মাসের মধ্যে প্রবলেমটা চলে আসে। কারোর দেখা যায় 1 সপ্তাহের মধ্যে আসছে, কারোর 6 মাস পরে আসছে, ঠিক টয়লেটটা ভাঙার পরে কিন্তু আসে। কিন্তু বাট সকলেরই আসছে এমন নয়। যাদের চকে রাহু, শনি, মঙ্গল, কেতু এগুলো খুব খারাপ জায়গায় অবস্থান করে বা গোচরে খারাপ জায়গায় রয়েছে,
তার থেকে ইম্প্যাক্ট চলে আসে। ফলে এগুলো বহু দিকটা বিশ্লেষণ করার দরকার পড়ে, যেটা চেম্বারে 20 মিনিট বা অনলাইনে 30 মিনিট ম্যাক্সিমাম কথা বলে আপনার সমস্যার সমাধান হবে না। সেক্ষেত্রে বাড়িতে গিয়ে বাস্তব ভিজিট করতে হয়। কিন্তু সেক্ষেত্রে সব ক্ষেত্রে মানুষের সময় থাকে না বা একটা বড় অর্থের ব্যাপারও থাকে। সেই কারণে সকলকেই আমি যে বাস্তব ভিজিট করি এমন কিন্তু নয়, করি না। তাহলে করি কি? কারণ বাস্তবিক তো অনেকখানি বেশি। তার জন্য বাস্তবে দেখার পরে কিছু উপাচার ক্রিয়াদি দিই, যদিও সেটা অর্থ সাপেক্ষ, বিশেষ একটি কোর্স, সেটা আপনাকে পালন করতে হবে। তার দ্বারা যাতে উপকার হয় তার চেষ্টা করি। সেটাতে উপকার পেলে রেমিডিয়াল মেজারমেন্টের দিকে যাই। তাতে উপকার হলে যখন আপনি বেশ স্যাটিসফাইড হয়ে যান তখন আমি বাস্তব ভিজিট করি। কারণ বাস্তব ভিজিটটা অনেকখানি অর্থ সাপেক্ষ এবং আমাকেও প্রচুর পরিশ্রম করতে হয়। কোনো জায়গায় গিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা 2 থেকে 3 দিন দিতে হয়, 2 দিন তো দিতেই হয় মিনিমাম। মানে একটা বাস্তব ভিজিট করা মানে সঙ্গে তার জন্য একটা 10 ঘন্টার টাইম তাকে আমাকে দিতে হয়। কিন্তু এটা চেম্বারে করা সম্ভব নয়। চেম্বারে আপনি একটা 20 মিনিট দেখাবেন, তার জন্য ব্যাকগ্রাউন্ডটা আমি পরে আবার আপনাকে হেল্প করতে পারবো এমন কিন্তু নয়। চেম্বারে 20 মিনিটে মোটামুটি কী কী প্রবলেম চলছে আমি ইনস্ট্যান্ট থেকে বলে দিই। এক থেকে 1.5 মিনিট লাগে কোথায় কোথায় প্রবলেম চলছে বলতে। এবং যদি দেখি সমাধানের রাস্তা রয়েছে সমাধানের রাস্তা দিই। কোনো জায়গায় ভাঙার রাস্তা থাকলে যদি ভেঙে ঠিক করা যায় সেটাও বলি। কিন্তু সেক্ষেত্রেও কিছু কিছু প্রবলেম থাকে, সবাই ভাঙতে পারেন না, কারণ অর্থের একটা ব্যাপার থাকে এবং সব ক্ষেত্রে ভাঙার স্কোপ থাকে না, বা ভাঙার স্কোপ থাকলেও হরোস্কোপ পারমিট করছে না। কারণ হরোস্কোপ দেখাচ্ছে ভাঙলে 1 থেকে 1.5 মাসের পর থেকে ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে বড় বিপদ আসার চান্স থাকে। এরকম ঘটেছে, আমি দেখেছি, আমার কাছে প্রচুর উদাহরণ আছে। ফলে সেক্ষেত্রে আমরা উপাচার ক্রিয়াকর্ম দিই। কিন্তু উপাচার কর্মক্রিয়াটা কার্যকরী হবে কি না সেই বিষয়ে মানুষের সংশয় থাকতে পারে। সেই হিসেবে একটা গিফট আপনাদেরকে দিচ্ছি। এই গিফটটা আপনারা অ্যাপ্লাই করে দেখুন যে আপনাদের এফেক্ট হচ্ছে কিনা। নিজের দায়িত্বে করবেন, সম্পূর্ণ নিজের দায়িত্বে করবেন। তার আগে বলি, আমাদের বডির মধ্যেও বিভিন্ন চক্র আছে। বিগ চক্র যেটা, সেটা 7খানা বিগ চক্র। এছাড়াও অসংখ্য মাইক্রো এবং ম্যাক্রো চক্র আছে, সে নিয়ে বলছি না। বিগ যেগুলো চক্র সেগুলো একটা, প্রথম আমাদের সহস্রার চক্র থাকে এখানে, এখানে থার্ড আইতে আজ্ঞা চক্র থাকে, গলাতে বিশুদ্ধ চক্র থাকে, চেস্টে অনাহত চক্র থাকে, এবং সোলার প্লেক্সাস অর্থাৎ মণিপুর চক্র থাকে নাভির থেকে 4 আঙুল কি 5 আঙুল উপরে, আনুমানিক 4 আঙুল উপরে। নাভির কাছাকাছি থাকে স্বাধিষ্ঠান চক্র, এবং একদম টেলবোনের একটু উপরে থাকে মূলাধার চক্র। এই চক্রগুলো আবার বিভিন্ন গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত। যেমন মূলাধার চক্র নিয়ন্ত্রিত হয় মঙ্গল দ্বারা। এবার মঙ্গলের দিক কিন্তু হচ্ছে দক্ষিণ দিক। এবার মূলাধার চক্র যদি ড্যামেজ হয় তাহলে তাদের মধ্যে ইনসিকিউরিটি থাকে, কাজের জায়গায় ইনসিকিউরিটি, ভয় ভয় ভাব, কারেজের অত্যন্ত অভাব, কনফিডেন্স ল্যাক করবে, এগুলো থাকে যদি মূলাধার চক্র ড্যামেজ হয়। আবার দেখা গেল কারোর ক্ষেত্রে কারেজ অত্যধিক বেশি, মানে ভীষণ কারেজ, ওভার কনফিডেন্ট যে আমি ঠিক করে দেবো, বার করে দেবো, কিন্তু কাজের জায়গায় গিয়ে সেই কাজটা কিন্তু করতে পারে না। কিন্তু কনফিডেন্স ভীষণ, বিশাল কনফিডেন্স, কিন্তু কাজটা কিন্তু লাস্টে গিয়ে নষ্ট করে, ঘাঁটে। তাদেরও কিন্তু মূলাধার চক্র ওভার অ্যাক্টিভেট হওয়ার জন্য ক্ষতিকারক। স্বাধিষ্ঠান চক্র আমাদের আবার সম্পর্কের ঘনিষ্ঠতাকে ইন্ডিকেট করে, ক্রিয়েটিভিটি ইন্ডিকেট করে, ইমোশনকে ইন্ডিকেট করে। দিক হচ্ছে কিন্তু দক্ষিণ পূর্ব দিক জেনারেলি, এবং প্ল্যানেটটি হচ্ছে কিন্তু ভেনাস। আবার স্বাধিষ্ঠান চক্রের একটু উপরে যেখানে বললাম, নাভির থেকে একটু 4 আঙুল বা 5 আঙুলের কাছাকাছি, এই জায়গা হচ্ছে সোলার প্লেক্সাস, মণিপুর চক্র। এই জায়গাটা নিয়ন্ত্রণ করে রবি এবং বৃহস্পতি। আমাদের উইল ফোর্স কতখানি, উইল পাওয়ার, মানে করেই ছাড়বো কাজটা, মানে বিভিন্ন রকম উপায় লেগে থেকে খুব বুদ্ধি করে, ট্যাক্টফুলি ম্যানেজ করে, ম্যানিপুলেট করে, বুদ্ধি করে, ঠান্ডা মাথায় থেকে যে কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারেন তাদের মণিপুর চক্র খুব ভালো বলে বলা হয়। আবার যারা ওভার ম্যানিপুলেট করে, ওভার উইল ফোর্স দেখায়, ওভার কনফিডেন্সের মাধ্যমে কাজটা করতে গিয়ে জায়গাটা গুলিয়ে ফেলে, বা অতিরিক্ত কাউকে চাপে রাখতে গিয়ে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে যায়, ষড়যন্ত্রের শিকার হয়ে যায়, তাদের কিন্তু ওই সোলার প্লেক্সাসটা আবার ডাউন, মানে ওভারটা হওয়া কিন্তু ভালো না, ব্যালেন্স থাকাটা ভালো। তেমনি অনাহত চক্র হচ্ছে আমাদের মনের জায়গা, ভালোবাসা পাওয়ার জায়গা, ভালোবাসা দেওয়ার জায়গা, দয়া মমতা দেখানোর জায়গা, কম্প্যাশন, লেট গো করার ক্ষমতা, ভুলে যাওয়ার ক্ষমতা। কেউ কিছু বললো, ঠিক আছে ভুলে গেছি, যা। অনেকে অবসর করতে পারেন না, মনে রেখে দেন, এবং ইমোশনাল ব্যালেন্স করতে পারেন না, ভেতরে ভেতরে ধরে রাখেন, ক্ষমা করতে পারেন না, কৃপা করতে পারেন না, সেটা তার মানে তার অনাহত চক্র কিন্তু ড্যামেজ। আবার অতিরিক্ত কৃপা করেন, অতিরিক্ত দয়া, তাহলেও কিন্তু ড্যামেজ, মানে অতিরিক্ত কিছু করাটাও কিন্তু কাজের নয়। ফলে ব্যালেন্স থাকাটা ইম্পর্টেন্ট। গলায় থাকে বিশুদ্ধ চক্র। এই বিশুদ্ধ চক্রের কাজ হচ্ছে আপনি কীভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারছেন, কীভাবে সাহায্য চাইতে পারছেন। সাহায্য চাওয়াটাও কিন্তু একটা আর্ট,
এবং লোকেরা আপনাকে কিছুটা সাহায্য করছেও আপনার চাহিদার উপর দাঁড়িয়ে থেকে, তাহলে বিশুদ্ধ চক্র বুঝবেন আপনার খুব ভালো। যেটা বুধ এবং বৃহস্পতির কম্বিনেশন হয়, বুধ এবং বৃহস্পতি যদি আপনার বডিতে খুব ভালো ইনফ্লুয়েন্স করে, তখন ইনফ্লুয়েন্স করবে বুধ মানে হচ্ছে বাড়ির উত্তর দিক, বৃহস্পতি মানে বাড়ির উত্তর পূর্ব দিক। তাহলে আপনার বডি অনুযায়ী আপনার বডিটা বিশুদ্ধ চক্র কিন্তু আপনার ভালো হবে। বিশুদ্ধ চক্র হচ্ছে আমরা কীভাবে অন্যের সাথে কমিউনিকেশন করব, যোগাযোগ করব, সাপোর্ট পাওয়ার চেষ্টা করব, সাপোর্ট দেবো কতখানি একটু স্যাক্রিফাইস করব, মানে সাপোর্টটা দেবো, একটু ফ্রিও দেবো, আবার একটু ফ্রি নেবো। এই দুটো যদি ইকুয়াল থাকে, ব্যালেন্স থাকে, বুঝবেন বিশুদ্ধ চক্র কিন্তু আপনার জন্য ভালো। এবার চলেছে আজ্ঞাচক্র। আজ্ঞাচক্র হচ্ছে বৃহস্পতি এবং শনির জায়গা। বৃহস্পতি শনি ভালো থাকলে আপনার আজ্ঞাচক্র ভালো, এবং বাড়ির উত্তর পূর্ব এবং পশ্চিম দিক, কারণ শনির দিক হচ্ছে পশ্চিম দিক। আজ্ঞাচক্র মানে কি, আপনি অন্যকে কতখানি কন্ট্রোল করতে পারছেন, আজ্ঞাতে আনতে পারছেন। আবার আজ্ঞাচক্র মানে কিন্তু আমাদের প্ল্যানিং করার ক্ষমতা, ফোরসাইট, দূরে কী হতে চলেছে তারা আগে থেকে বুঝতে পেরে যাওয়া, ইনটিউশন এবং ইন্টেলিজেন্স, কাজটা কতখানি ঘুরিয়ে সুন্দরভাবে সমাধান করা যায় খালি বুদ্ধি দিয়ে, খালি প্ল্যান দিয়ে, না খেটে। পরিশ্রম করবো না কিন্তু কাজটা আমি হাসিল করে দেবো। পরিশ্রম মানে আমি বলতে চাইছি গায়ে গতরে রাস্তায় নেমে পরিশ্রম করবো না, বাড়িতে পরিশ্রম করতে হতেই পারে। গায়ে গতরে যাদের পরিশ্রম প্রচুর করতে হয় তাদের জেনারেলি আজ্ঞাচক্রের ততখানি ইম্প্যাক্ট থাকে না। যারা বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করেন বা কোনো অফিসে এক জায়গায় বসে সমস্ত বুদ্ধি লাগাচ্ছেন, চিন্তা করছেন, ফোনে ফোনে কথা বলছেন, ম্যানেজ করছেন, এদের আজ্ঞাচক্রকে ভালো হতে হয়, থার্ড আইকে ভালো হতে হয়। এবার চলেছি সহস্রার চক্র। সহস্রার চক্র হচ্ছে মাথার ঠিক একটু উপরে, যেখানে একটা অরা থাকে, এনার্জি থাকে, এবং ওই জায়গার নাম হচ্ছে সহস্রার চক্র বা ক্রাউন চক্র। সেই জায়গাটা দেখে হচ্ছে শনি, রাহু এবং কেতু। শনির দিক হচ্ছে পশ্চিম দিক, রাহুর দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, এবং কেতুর দিক হচ্ছে বাড়ির মধ্যস্থান এবং উত্তর পূর্ব দিক। এটা কি নিয়ন্ত্রণ করে? এটা নিয়ন্ত্রণ করে আমাদের হঠাৎ কোনো বিপদের সময় যদি ঐশ্বরিক কৃপা আমরা পেয়ে যাই, অ্যাট দ্য টাইম অফ নিড, খুব দরকার, মানে চারদিক থেকে আটকে গেছে, সেই সময় কোনো একটা কৃপা নেমে এলো, কিছুটা সাহায্য করে পেয়ে গেলাম, বা আপনার জানা নেই পেছনে কোনো বিপদ আসতে চলেছিল, কেউ না কেউ এসে সেই বিপদটা আগে থেকে সরিয়ে দিয়েছে, পরে জানলেন সেই যে ঘটনাটা যদি ঘটতো আপনার জীবনে, বিপদে পড়তেন, কেউ না এসে সেটাকে উদ্ধার করে দিয়েছে। এটা হচ্ছে হায়ার কনসিয়াসনেসের জায়গা, মানে ঐশ্বরিক কৃপা, আপনি কৃপা কতখানি জীবনে পান, এই বিষয়গুলো কিন্তু টোটালটা ভাবতে হবে। এবং এই টোটালটা ভাবা মানে কি, যেমন ধরুন আপনার অনন্তচক্র। অনন্তচক্র আপনার অতিরিক্ত দয়া। অনন্তচক্র মানে লেট গো করার ক্ষমতা, ভুলে যাওয়ার ক্ষমতা। আপনি সমস্ত কিছুই ভুলে যান, মানে লোকের কোনো কিছু কথা মনে কিছু দুঃখ পান না, কোনো কিছু বললে আপনি দুঃখ পান না, বা আপনার মধ্যে ইমোশনাল ব্যালেন্স অত্যন্ত বেশি, আপনি কষ্ট সহিষ্ণু। এটা মানে বুঝবেন অনন্তচক্র অতিরিক্ত পরিমাণ অ্যাক্টিভেট, মানে সেটা 10, এটাও তো খুব একটা কাজের নয়, মানে 5 থাকাটা ভালো, 7 মানে গুড, চলতে পারে। এইভাবে যদি ব্যালেন্স মানে হচ্ছে 5 থাকা। এবার আপনি ভাবুন প্রত্যেক কটা চক্রকে আপনি 10-এর মধ্যে কত দেবেন। যদি বোঝেন আপনি 5 দিচ্ছেন মানে এটা ব্যালেন্স আছে, যদি 7 দিচ্ছেন মানে গুড, 7-এর বেশি হওয়া মানে কিন্তু সেটা খারাপ। আবার 3-এর তলায় যদি চলে আসে তাহলেও খারাপ, মানে ধরুন আপনার মূলাধার চক্র আপনি পয়েন্ট দিচ্ছেন 3 বা 3-এর কম, তাহলে 3-এর যদি কম দেন তাহলে বুঝবেন আপনার অত্যন্ত কারেজ কম, তার জন্য আপনি 3 দিয়েছেন। আপনার কনফিডেন্স অত্যন্ত কম, তার জন্য 3 দিয়েছেন। তো তার মানে আপনার চক্রটা ডিসব্যালেন্স হয়ে গেছে। এবং এগুলো আপনার বাড়ির যেখানে আপনি থাকেন, দীর্ঘদিন ধরে রয়েছেন, অন্তত মিনিমাম 2-3 বছর রয়েছেন যেখানে, তারপর থেকে চক্রগুলোর ওপর গৃহের এনার্জিগুলো বা বাস্তু এনার্জিগুলো ইম্প্যাক্ট পড়তে আরম্ভ করে। তো সেগুলো আপনি বুঝতে পারছেন যে আপনার মূলাধার চক্র ড্যামেজ আছে, তার জন্য আপনার কনফিডেন্স অভাব করছে, বা আপনার স্বাধিষ্ঠান চক্র ড্যামেজ আছে যে কারণে আপনি ঘনিষ্ঠতা পাচ্ছেন না, সম্পর্ক ভালো করতে পারছেন না, বা আপনি দুঃখ পাচ্ছেন বা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। এক একটা চক্র ড্যামেজ হলে ঘটনা ঘটে। ভুল সিদ্ধান্ত বারবার নেওয়া মানে আপনার আজ্ঞা চক্র ড্যামেজ, আপনার কেউই আপনার কন্ট্রোলে থাকে না, তাহলে আজ্ঞা চক্র ড্যামেজ আছে। সেগুলো আপনি ঠিক করতে চান, কিন্তু ঠিক করার জন্য বাস্তু দিক থেকে যদি যান সেক্ষেত্রে অনেক ভাঙাভাঙি করতে হতে পারে, অনেক বড় খরচ, বা সেটা আপনি করতে চাইছেন না। বা আমি যেটা বললাম উপাচার ক্রিয়া অনেক সময় দিই যাতে সেই দোষগুলো কেটে যায়, সেটাও আপনি এই মুহূর্তে করার জন্য প্রস্তুত নন বা খরচ করবেন না। তার জন্য একটা গিফট, আপনি দেখুন এটা ইউজ করে কাজ হয় কিনা, নিজের দায়িত্বে করবেন। প্রথমে আপনি প্রতিদিন করবেন এটা, এবং যদি এটা কাজ হওয়ার থেকে 10-12 দিনের মধ্যেও 5 পয়সা হলেও আপনি চেঞ্জ পাবেন, 5 পয়সা হলেও চেঞ্জ পাবেন। যেটা চেঞ্জ আপনি বুঝবেন, লোকেদের ব্যবহার চেঞ্জ হবে, আপনার কনফিডেন্স চেঞ্জ হবে, আপনার মধ্যে হ্যাপিনেসের চেঞ্জ আসবে, আপনি বুঝবেন যেটা ভালোর দিকে যাচ্ছে। যদি যায় আপনি আরও কন্টিনিউ করবেন, নিজের দায়িত্বে করবেন। আপনি চন্দন গন্ধের 2টো ধূপবাতি জ্বালাবেন, দিনের মধ্যে যে কোনো সময় করবেন, কিন্তু ধীরে ধীরে করবেন। যখন জ্বালাবেন আগুনটা থেকে সাবধানে থাকবেন। ক্রাউন চক্র অর্থাৎ সহস্রার চক্রের উপরে ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন এবং অ্যান্টি ক্লকওয়াইজও 7 বার ঘোরাবেন।
এভাবে আজ্ঞা চক্রে ক্লকওয়াইজ 7 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার, বিশুদ্ধ চক্র ক্লকওয়াইজ 7 বার এবং অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার। হার্ট চক্র অর্থাৎ অনল চক্র, এখানেও ক্লকওয়াইজ 7 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার। খুব ধীরে ধীরে ঘোরাবেন, চন্দন গন্ধের ধূপটিকে ধরিয়ে ধীরে ধীরে ঘোরাবেন, দেখবেন আগুনটা যেন কোনো ডিস্টার্ব না করে, যেন ছাকা না খেয়ে যান। এভাবে মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র নাভির কাছে এবং টেলবোনের কাছে, পিছন দিকে টেলবোনের কাছে, ওটাও চক্রটা ক্লকওয়াইজ 7 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন। এবং পিঠের দিকটাও একটুখানি আপ অ্যান্ড ডাউন, ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ যতখানি পারবেন বুঝে করবেন। এটা কন্টিনিউয়াস করবেন, ডেইলি করবেন, দিনের মধ্যে যে কোনো টাইমে আপনার ইচ্ছা একবার করে করবেন। প্রত্যেকটা চক্রকে 7 বার করে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ 10টা থেকে 12 দিন করে দেখুন। 10 দিন 12 দিন করলে সামান্য কিছু আপনার মনোভাবের বা লোকের আপনার প্রতি ব্যবহার, আপনার সম্মান, আপনার যোগাযোগ, এগুলো কিছু গুড লাক আসে কিনা। যদি আসে বুঝবেন আপনার বাড়ির বাস্তুদোষের কারণে আপনার মধ্যে একটা ইম্প্যাক্ট তৈরি হয়েছে, যে কারণে আপনার বডিতে এনার্জি ডিসব্যালেন্স হচ্ছে। সেই ডিসব্যালেন্স এনার্জিকে পরবর্তীকে যদি আরও ভালো করতে চান, ডেভেলপমেন্ট আনতে চান, তাহলে আমাদের উপাচার ক্রিয়া আছে। এই উপাচার ক্রিয়াতে যদি উপকার পান, তখন আমি রেমেডিয়াল মেজারমেন্টের দিকে এগোই এবং আস্তে আস্তে তার পরবর্তী হিসেবে আরও বেটার স্টেজের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। আপনি এই কাজটা করুন, এটার গিফট, নিজের দায়িত্বে করবেন, করে দেখুন তার থেকে বেটার রেজাল্ট হবে কিনা। নমস্কার।